হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি টিচার দীপক গিরি তোমাদের সাথে আজকের সেশনে শেয়ার করব এসএলএসটি 2025 বায়োলজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস, যার নাম হলো রেসপিরেশন। তাই আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকের টপিক্সটাকে ভালো করে বুঝে নেব। এখান থেকে কি ধরনের প্রশ্ন আমরা পাবো তা নিশ্চিত রূপে আমরা শেয়ার করব। তাই রেসপিরেশনের যে ওভারভিউ সেটা একবার চটজলদি তোমাদের সাথে শেয়ার করে নিই। আমরা জানি এই পৃথিবীতে প্রতিটা জীব বেঁচে থাকার জন্য তাদের বিভিন্ন রকম জৈবিক কার্যাবলী সম্পন্ন করতে হয়, আর সেই সমস্ত কাজগুলো সম্পন্ন করতে গেলে দরকার পড়ে শক্তির। আমরা জানি এই শক্তিগুলো মুখ্যত আমরা পেয়ে থাকি খাদ্য থেকে। খাদ্য তৈরি করার মুখ্য প্রক্রিয়া ফটোসিনথেসিস জেনে এসেছি আমরা। এখন আমরা যে পার্টটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ওই ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে খাদ্যটি তৈরি হয়েছে সেই খাদ্যটি ভেঙে গিয়ে আমাদের যে রাসায়নিক শক্তি তৈরি হচ্ছে সেই শক্তিটা কিভাবে তৈরি হচ্ছে সেই প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব। তাহলে রেসপিরেশন হলো আসলে খাদ্য থেকে শক্তি তৈরি হওয়ার প্রক্রিয়া। তাহলে এখানে আমরা দেখে নিই, বলা হচ্ছে দ্য প্রসেস অফ ব্রেকিং ডাউন অফ ফুড টু রিলিজ এনার্জি ইন লিভিং সেল ইজ নোন অ্যাজ রেসপিরেশন। তার মানে আমরা যে প্রক্রিয়ায় খাদ্যগুলোকে ভেঙে খাদ্য থেকে শক্তি তৈরি করছি সেটাই কিন্তু আমাদের কাছে রেসপিরেশন। রেসপিরেটরি ইকুয়েশনটা কি? তাহলে ইকুয়েশনের ক্ষেত্রে দেখো, আমাদের প্রধান খাদ্য সেটা হলো গ্লুকোজ, যার সংকেত তোমরা জানো C6H12O6। এই প্রধান খাদ্য গ্লুকোজ সেটি মূলত অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গিয়ে এনার্জি, জল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। এটা হলো আমাদের প্রাথমিক ইকুয়েশন। এই প্রক্রিয়াটিকে আমরা একটু ডিটেল ফর্মে আলোচনা করে নিই। দেখো, আমাদের কাছে প্ল্যান্টের ক্ষেত্রে দুটো প্রসেসের জায়গায় আমরা একটু আগে বলেছিলাম যে ফটোসিনথেসিস, এই প্রক্রিয়াটি মূলত খাদ্য তৈরি করার প্রক্রিয়া, এটি সম্পন্ন হয় দিনের বেলায়। কিন্তু রেসপিরেশনের ক্ষেত্রে এটি কিন্তু আমাদের দিবারাত্র 24 ঘন্টা সকল জীবিত কোষেই সম্পন্ন হয়। তাহলে আমাদের কাছে এইখানে যে ফটোসিনথেসিস নামক প্রসেসটি সেটি কেবলমাত্র দিনের বেলা হয়। ফটো মিনস লাইট, এই ফটো কথার অর্থ কিন্তু লাইট। তাহলে আলোকের উপস্থিতিতে কোনো কিছু সংশ্লেষকেই বলা হয় ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। এখানে আমরা রেসপিরেশন খেয়াল রাখতে হবে যে এটি কিন্তু দিন রাত 24 ঘন্টায় সম্পন্ন হচ্ছে সকল জীবিত কোষে। কথাটা খেয়াল রাখতে হবে, মৃত কোষের মধ্যে কিন্তু রেসপিরেশন আমরা দেখতে পাবো না। এবার আমাদের কাছে এখানে আমরা দেখেছিলাম যে পাতায় মূলত কার্বন ডাই অক্সাইড, আবার জল, তারা মূলত সালোক সংশ্লেষের কাঁচামাল হিসেবে কাজ করে সেখানে গ্লুকোজ তৈরি করেছিল। সেই ক্ষেত্রে সানলাইট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়া বাই প্রোডাক্ট হিসেবে আমরা দেখেছিলাম অক্সিজেনের উৎপত্তির কথা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের উপস্থিতিতে আমাদের গ্লুকোজটাকে ভেঙে কার্বন ডাই অক্সাইড, জল এবং গ্লুকোজের যে জায়গাটি সেটি তৈরি হচ্ছে। তার মানে একটা কথাই আমরা বলতে পারি যে ফটোসিনথেসিসে যে ঘটনাটা আমরা দেখছিলাম, যে গ্লুকোজ তৈরি হচ্ছিল জল এবং কার্বন ডাই অক্সাইডের সমন্বয়ের মাধ্যমে, রেসপিরেশনে সেই গ্লুকোজটাই ভেঙে যাচ্ছে আবার একই রকম উপাদানে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং জল। তাহলে এই বেসিক মাইন্ড ম্যাপিং এর পরে আমরা চলে আসছি টাইপস অফ রেসপিরেশন ইন অর্গানিজম। জীবদের ক্ষেত্রে রেসপিরেশনের বিভিন্ন যে প্রকারগুলো রয়েছে তার প্রাথমিক ধারণাটা আমরা এখানে শেয়ার করছি। সেখানে আমরা মূলত বাহ্যিক শ্বসন বা এক্সটার্নাল রেসপিরেশন, ইন্টারনাল রেসপিরেশন এবং সেলুলার রেসপিরেশনের কথা আমরা বলছি। এই এক্সটার্নাল রেসপিরেশন যাকে আমরা বলছি, এটি হলো আমাদের বাহ্যিক প্রসেস, অর্থাৎ বাতাস থেকে যে অক্সিজেন গ্যাস নেওয়ার দরকার পড়ে সেই অক্সিজেন গ্যাস লাংসে পৌঁছচ্ছে, আবার লাংস থেকে কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীর থেকে পরিত্যক্ত হচ্ছে। এই যে গ্যাস বিনিময় প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে সেটাই কিন্তু আমাদের কাছে এক্সটার্নাল রেসপিরেশন। এরপরে ইন্টারনাল রেসপিরেশনটা কি? ইন্টারনাল রেসপিরেশনের ক্ষেত্রে এই লাংস থেকে সেটি অ্যালভিওলির যে পার্ট রয়েছে সেখান থেকে ব্লাডটা মধ্যে অক্সিজেন কিংবা কার্বন ডাইঅক্সাইডের যে বিনিময়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাছে ইন্টারনাল রেসপিরেশন, অর্থাৎ ব্লাডের মাধ্যমে এই অক্সিজেন কিংবা কার্বন ডাইঅক্সাইডের যে ট্রান্সপোর্টেশন হচ্ছে সেটা কিন্তু ইন্টারনাল রেসপিরেশন। নেক্সট হচ্ছে এই অক্সিজেন আমাদের যখন সেলের মধ্যে পৌঁছে যাচ্ছে, তাহলে সেই সেলের মধ্যে অক্সিজেন যেটা পৌঁছলো, তাহলে সেখানে আমাদের ওই অক্সিজেন পৌঁছে যাওয়ার পরে যে কাজটি করছে সেটা হলো খাদ্যটাকে ভেঙে শক্তি উৎপন্ন করছে। সেখানে গ্লাইকোলাইসিস কিংবা ক্রেবস সাইকেল, অর্থাৎ আমাদের সেলের মধ্যে ডাইরেক্ট ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য সেলুলার রেসপিরেশন। তাহলে এইভাবে আমরা বিষয়টাকে দেখতে পাচ্ছি। এখানে ছবিতে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি, দেখো এক্সটার্নাল রেসপিরেশনে সেখানে বাহ্যিক পরিবেশে কার্বন ডাইঅক্সাইড পরিত্যক্ত হচ্ছে আর পরিবেশ থেকে অক্সিজেন গৃহীত হচ্ছে। তাহলে এইভাবে আমরা পরিবেশের সঙ্গে যে গ্যাসীয় বিনিময় হচ্ছে সেটাকে আমরা এক্সটার্নাল বলছি। ইন্টারনালের ক্ষেত্রে
আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড এবং সেলের মধ্যে যে আমাদের O2 এবং CO2 ট্রান্সপোর্টেশন হচ্ছে সেটা হলো আমাদের কাছে ইন্টারনাল, এবং সেলের মধ্যে যখন মাইটোকন্ড্রিয়া বা সাইটোপ্লাজমের মধ্যে খাদ্যবস্তু ভেঙে যাচ্ছে, অক্সিজেন ব্যবহার হচ্ছে সেখানে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সেই প্রক্রিয়াটিকে আমরা বলছি সেলুলার রেসপিরেশন। নেক্সট যে পার্টটার মধ্যে আমরা আসছি সেই পার্টটার ক্ষেত্রে কি রয়েছে দেখে নিই। তাহলে সেখানে আমরা এই পার্টগুলোকেই ব্যাখ্যা করেছি, যে পার্টটা হচ্ছে সেলুলার রেসপিরেশন কেমন হচ্ছে বা ইন্টারনাল বা এক্সটার্নাল রেসপিরেশনটাকে ইলাবোরেটলি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। নেক্সট আসছে দেখো টাইপস অফ সেলুলার রেসপিরেশন। আমাদের যে কোষের মধ্যে যে রেসপিরেশন বা শ্বসন প্রণালী রয়েছে তাকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কার উপর ভিত্তি করে? অক্সিজেন গ্যাসের উপর ভিত্তি করে। যে প্রক্রিয়াটি সম্পন্ন করবার ক্ষেত্রে অক্সিজেন গ্যাসের দরকার পড়বে তাকে এরোবিক বা সবাত শ্বসন বলা হবে। যার মধ্যে অক্সিজেনের দরকার পড়ে না বা যে প্রক্রিয়ায় অক্সিজেনের দরকার পড়ে না তাকে আমরা এনারোবিক রেসপিরেশন বলে থাকি। অর্থাৎ এরোবিক মানে যেখানে অক্সিজেনের দরকার পড়ছে বা অক্সিজেনের ইউটিলিটি রয়েছে, আবার যেখানে এনারোবিক বলছি এখানে কিন্তু অক্সিজেনের ইউটিলিটি নেই বা অক্সিজেন ছাড়াই প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। এই এরোবিক রেসপিরেশনে আমরা গ্লাইকোলাইসিস দেখতে পাচ্ছি। একই রকম ভাবে আমরা এনারোবিক রেসপিরেশনেও গ্লাইকোলাইসিস নামক দুটো প্রক্রিয়া তাহলে দেখতে পাচ্ছি। তাহলে এখানে গ্লাইকোলাইসিস এই দুটো প্রসেসই কিন্তু আমরা এরোবিক কিংবা এনারোবিক উভয় প্রক্রিয়াতেই দেখতে পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি যে সবাত শ্বসন এবং অবাত শ্বসনে গ্লাইকোলাইসিসটা কিন্তু কমন ফেজ, তাহলে কমন একটা প্রক্রিয়া। এরপরে আমরা সবাত শ্বসনে ক্রেবস সাইকেল দেখতে পাই যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়, আর এনারোবিকের ক্ষেত্রে ফার্মেন্টেশন। তাহলে প্রশ্ন হতে পারে যে শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি অবাত এবং সবাত শ্বসনের সাধারণ বা কমন পথ? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা উত্তর বলবো গ্লাইকোলাইসিস। এখানে আমাদের এই গ্লাইকোলাইসিস কথাটার অর্থটা কি? গ্লাইকোলাইসিস কথাটার অর্থ হলো গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়া। তাহলে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার প্রক্রিয়াটিকেই আমরা বলছি আমাদের কাছে গ্লাইকোলাইসিস। এই পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি হলো, এই পাইরুভিক অ্যাসিড যদি কোষের মধ্যে অক্সিজেন না থাকে তাহলে তখন সেটি করবে ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়া। যদি অক্সিজেন থাকে তাহলে সেটি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন ঘটাবে ক্রেবস চক্রের মাধ্যমে, সেটি মাইটোকন্ড্রিয়ায় ইলেকট্রন ট্রান্সপোর্টের মাধ্যমে এখানে এটিপি তৈরি করবে। তাহলে আমাদের কাছে এই হলো ওভারঅল একটা মাইন্ড ম্যাপিং। আবারও একবার আমরা সেই মাইন্ড ম্যাপিংটা দেখে নিচ্ছি। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেটা হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে ব্রেকডাউন অফ গ্লুকোজ, সেই গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটার ক্ষেত্রে খেয়াল রাখবে গ্লুকোজ হচ্ছে কিন্তু 6 কার্বন কম্পাউন্ড, অর্থাৎ গ্লুকোজের মধ্যে 6টা কার্বন কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি, কিন্তু পাইরুভিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো 3 কার্বন কম্পাউন্ড। তার মানে এখানে দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তাহলে এক অণু গ্লুকোজ ভেঙে কত অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, সেটা কিন্তু একটা প্রশ্নের জায়গা হতে পারে। খেয়াল রাখবে গ্লুকোজ ভেঙে বিভিন্ন উৎসেচকের সাহায্যে সজীব কোষের সাইটোপ্লাজমের মধ্যে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটাই কিন্তু আমাদের কাছে গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস এই প্রক্রিয়াটি কোথায় সম্পন্ন হয়? তার উত্তর আমরা বলবো সেটা হলো সাইটোপ্লাজমের মধ্যে বা সাইটোসলের মধ্যে। এবার আমাদের কাছে এই পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি হলো 3 কার্বন যুক্ত যৌগ, এটি যদি দেখে পরিবেশে অক্সিজেন নেই, অর্থাৎ এনারোবিক যদি হয় তাহলে সেখানে ফার্মেন্টেশন হবে বা সন্ধান প্রক্রিয়া হবে। মুখ্যত প্রাণী কোষের ক্ষেত্রে আমরা এটির ক্ষেত্রে দেখতে পাই ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন বা ল্যাকটিক অ্যাসিড সন্ধান। উল্টো দিকে আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে অ্যালকোহল ফার্মেন্টেশন এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হতে দেখি, যেখানে ইথানল বা ইথাইল অ্যালকোহল এবং একই সঙ্গে কার্বন ডাই অক্সাইডের উৎপত্তির খবর কিন্তু আমরা এখানে পাবো। তাহলে এবার আমরা যে পার্টটিতে আসছি সেটা হচ্ছে দেখো এরোবিক রেসপিরেশন। যদি দেখা যায় পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার পরে যে কোষের মধ্যে অক্সিজেন রয়েছে তাহলে সেক্ষেত্রে সেটি এরোবিক রেসপিরেশন সম্পন্ন করবে। সেই এরোবিক রেসপিরেশন চক্রটি বিশেষ চক্রের মাধ্যমে সম্পন্ন হয় যার নাম হলো ক্রেবস সাইকেল, এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন করবার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং ক্রেবস চক্রে উৎপন্ন বিভিন্ন উপজাত যেগুলো রয়েছে তার মধ্যে আমরা NADH কিংবা FADH এই সমস্ত উপাদানগুলোকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে ভেঙে গিয়ে ATP তৈরি করতে দেখব। তাহলে এটি মূলত মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনের মধ্যে সেখানে সম্পন্ন হয়ে থাকে।
নেক্সট আমরা দেখতে পাচ্ছি, তাহলে দেখো স্টেপস গুলো কি রয়েছে এরোবিক রেসপিরেশনে। তাহলে এরোবিক রেসপিরেশন মানে অক্সিজেনের উপস্থিতিতে হচ্ছে। স্টেপস রয়েছে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেল। গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমের মধ্যে হয়, আর ক্রেবস সাইকেল মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। তাহলে এই মাইন্ড ম্যাপিংটা মনে রাখলে এখান থেকে আমরা তথ্যগুলোকে পেতে পারছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্লাইকোলাইসিসে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। এই পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দুটো এটিপি সরাসরি উৎপন্ন হতে দেখতে পাচ্ছি। এই সাইটোপ্লাজমের মধ্যে সরাসরি সাবস্ট্রেট থেকে এটিপি তৈরি হওয়ার ঘটনাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তাহলে এখানে আমরা কিন্তু 2 অণু এটিপি খরচ হয় এবং আমরা 4 অণু এটিপি উৎপন্ন করে থাকি এই প্রক্রিয়ার মাধ্যমে, যার ফলে আমাদের দুটো এটিপি লাভ হয়। এছাড়াও এনএডিএইচ এর মাধ্যমে অর্থাৎ দুটি এনএডিএইচ থেকে আমরা 6টি কিন্তু এটিপি লাভ করে থাকি এই প্রক্রিয়ায়। সর্বমোট আমরা 8টা এটিপি লাভ করে থাকি। এরপরে এই যে পাইরুভিক অ্যাসিড, যা আমরা অলরেডি বলে এসেছিলাম 3 কার্বনযুক্ত যৌগ, এই 3 কার্বনযুক্ত যৌগটি আমাদের দেখা যায় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে সেটি অ্যাসিটাইল কো এ তৈরি করে, অর্থাৎ 2 কার্বনযুক্ত যৌগ হিসাবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করে এবং আমাদের এখানে সাইট্রিক অ্যাসিড সাইকেল বা যাকে আমরা ক্রেবস সাইকেল বলে থাকি সেই বিশেষ চক্রটি সম্পন্ন করে। তাহলে এই বিশেষ চক্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার মাধ্যমে এরা আরো কিছু উপাদান তৈরি করে, যেটাকে আমরা এনএডিএইচ কিংবা এফএডিএইচ বা এফএডিএইচ2 এই ধরনের কথা বলে থাকি। তাহলে এই সমস্ত উপাদানগুলোকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে ভেঙে 36টা এটিপি এবং জল তৈরি হয়। তবে খেয়াল রাখবে এই অক্সিজেন কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমেই কেবলমাত্র ব্যবহার হয়। প্রশ্ন তোমাদের কি হবে? প্রশ্ন এটাই হবে যে আমাদের যে সবাত শ্বসন যাকে বলি, এরোবিক রেসপিরেশন যাকে আমরা বলি, সেই প্রক্রিয়াটিতে মুখ্যত অক্সিজেন কোন কাজে বা কোথায় কোন প্রক্রিয়ায় ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন অর্থাৎ আমাদের মাইটোকন্ড্রিয়ার যে আভ্যন্তরীণ পর্দা রয়েছে সেই আভ্যন্তরীণ পর্দার মধ্যে যে ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে, সেখানেই কিন্তু মূলত আমাদের এই অক্সিজেনের ব্যবহার হয়। ক্রেবস চক্রে কিন্তু অক্সিজেনের ব্যবহার নেই, বরং ক্রেবস চক্রে যে সমস্ত উপাদান তৈরি হচ্ছে যেমন এনএডিএইচ বা এফএডিএইচ2 এইগুলোকে ভাঙবার জন্য অর্থাৎ এগুলোকে ভেঙে এটিপি তৈরি করবার জন্য যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন রয়েছে সেখানে কিন্তু অক্সিজেন ব্যবহার হয়। আমরা এই জায়গাটিকে বুঝে নেওয়ার পরে এবার আমরা যে অংশটিতে যেতে চাইছি সেই অংশটি হলো এই বিক্রিয়াগুলোকে একটু ডিটেলড ফর্মে শেয়ার করা। দেখো রেসপিরেশন এবং ফার্মেন্টেশন শ্বসন, সেখানে এরোবিক এনারোবিক দুরকম হতে পারে। ফার্মেন্টেশন কিন্তু সবসময়ের জন্য আমাদের এনারোবিক অর্থাৎ অক্সিজেনহীন, তার মানে রেসপিরেশন আমাদের অক্সিজেনের উপস্থিতি কিংবা অক্সিজেনের অনুপস্থিতিতে হতে পারে, কিন্তু ফার্মেন্টেশন সর্বদা অক্সিজেনের অনুপস্থিতিতেই সম্পন্ন হচ্ছে। এটি আমাদের এক্সোজেনাস অর্থাৎ বাহ্যিক একটি প্রক্রিয়া। এখানে কিন্তু ফার্মেন্টেশন এন্ডোজেনাস প্রক্রিয়া। এখানে আমরা দেখতে পাবো যে কমপ্লিট অক্সিডেশন হচ্ছে আমাদের খাদ্যবস্তুর, এখানে কিন্তু পার্সিয়াল অক্সিডেশন হচ্ছে। এখানে আমরা টোটাল 32টা এটিপি পাচ্ছি, এখানে মাত্র 2টো এটিপি দেখতে পাচ্ছি। এখানে আমরা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন এবং অক্সিডেটিভ ফসফোরিলেশন দুটোই দেখতে পাবো, এখানে কিন্তু সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনটাই দেখতে পাবো, কারণ এখানে মাইটোকন্ড্রিয়ার কিন্তু কোনো কন্ট্রিবিউশন নেই। তাহলে এখানে আমাদের কাছে যে গ্লাইকোলাইসিস নামক যে প্রক্রিয়াটি রয়েছে, এই প্রক্রিয়াটিতে কি কি ঘটছে? প্রথম হলো গ্লুকোজ, গ্লুকোজের সঙ্গে একটা ফসফেট যুক্ত হচ্ছে 6 নম্বর কার্বনে, যাকে আমরা বলছি গ্লুকোজ 6 ফসফেট। এই গ্লুকোজ 6 ফসফেট সেটি পরিবর্তিত হলো, সেটা কিসে পরিণত হলো না ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেটের সঙ্গে আর একটি আমরা ফসফেট গ্রুপ যুক্ত হতে দেখলাম, সেটা হলো ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। খেয়াল রাখবে ফসফেট মানে এখানে কিন্তু এটিপি খরচ হচ্ছে, তাহলে যেখানে যেখানে ফসফেট অ্যাডেড হচ্ছে সেখানে কিন্তু এটিপি খরচ হচ্ছে। তাহলে দুটো জায়গায় আমরা দেখো এখানে 6 নম্বরে একটা আমরা ফসফেট ইউজ করেছি, কিংবা এখানে আমরা যেহেতু 1 নম্বরে আবার নতুন করে একটা ফসফেট যোগ করছি, তাহলে এখানে কি কি স্টেপগুলো রয়েছে ইন্টারমিডিয়েট কম্পাউন্ডগুলো দেখো, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। সেখান থেকে এই কম্পাউন্ডটা 2টো 3 কার্বন যৌগে ভেঙে যাচ্ছে। তাহলে এই 2টো 3 কার্বনের মধ্যে 3PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, যাকে আমরা ঢ্যাপ বলে থাকি, এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এবং PGA তৈরি হচ্ছে। তার মধ্যে এখান থেকে আমরা PGA থেকে দেখতে পাই 1,3
20 ফসফোগ্লিসারেট, তারপরে সেখান থেকে 3 ফসফোগ্লিসারেট, তারপরে 2 ফসফোগ্লিসারেট এবং সেখান থেকে ফসফেনল পাইরুভিক অ্যাসিড এবং পাইরুভিক অ্যাসিড। এইভাবে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে আমরা পাইরুভিক অ্যাসিড তৈরি হতে দেখব। তার ইন্টারমিডিয়েট কম্পাউন্ডগুলো এখানে আমরা দেখলাম। তাহলে এখানে আমাদের কোথায় কোথায় কি ধরনের কন্ডিশন হচ্ছে সেই জায়গাটা একটুখানি দেখে নিই। প্রথম পর্যায়ে আমরা এখানে দেখো গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে সেখানে কিন্তু একটা এটিপি খরচ হতে দেখছি। আবার দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে যখন আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের এই ফ্রুক্টোজ গ্লিসারেট ফসফেট সেটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু একটা এটিপি খরচ করছে। তাহলে আমাদের কাছে এই 1,6 বিসফসফেট যেটাকে বলছি সেই জায়গাটিতে কিন্তু আর একটা এটিপি খরচ হচ্ছে। তাহলে এখানে এটিপি দুটো জায়গায় খরচ হচ্ছে, কিন্তু পরবর্তীকালে 3 ফসফোগ্লিসারেট থেকে যখন ফসফোগ্লিসারেট হচ্ছে তখন কিন্তু একটা এটিপি প্রডিউসড হচ্ছে। তেমনি ফসফেনল পাইরুভিক অ্যাসিড থেকে যখন পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে তখন কিন্তু একটা এটিপি তৈরি হচ্ছে। তাহলে এইভাবে আমরা কোথায় কোথায় এটিপি তৈরি হয় সেই বিক্রিয়াগুলো জানবো। তাহলে খেয়াল রাখবে গ্লাইকোলাইসিস, এই কথাটি গ্লাইকোজ কথার অর্থ হলো সুগার এবং লাইসিস কথার অর্থ হলো স্প্লিটিং। তাহলে গ্লাইকোলাইসিস এই কথাটি এসছে গ্রিক ওয়ার্ডস থেকে, যে গ্রিক ওয়ার্ডসে গ্লাইকোজ কথার অর্থ হলো সুগার এবং লাইসিস কথার অর্থ হলো স্প্লিটিং, হুইচ ক্যান টেক প্লেস ইভেন ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি অক্সিজেনের অনুপস্থিতিতে হতে পারে। 6 কার্বন কম্পাউন্ড গ্লুকোজ, দ্যাট ইজ হেক্সোজ সুগার, 6 কার্বন কম্পাউন্ডগুলোকে বলা হয় হেক্সোজ সুগার, ইজ ব্রোকেন ডাউন and oxidized into 2 molecules of 3 carbon compound, অর্থাৎ এই 6 কার্বন যুক্ত যৌগ হেক্সোজ কম্পাউন্ড যে গ্লুকোজ সেটা ভেঙে গিয়ে 3 কার্বন যুক্ত যৌগ তৈরি করছে, যেটাকে আমরা ট্রায়োজ বলে থাকি। আর সেই যৌগটির নাম হলো পাইরুভেট অর্থাৎ পাইরুভিক অ্যাসিড। পাইরুভেটেরই অপর নাম পাইরুভিক অ্যাসিড। থ্রু আ সিরিজ অফ 10 এনজাইমেটিক রিঅ্যাকশনস হুইচ অকার্স ইন সাইটোসল, অর্থাৎ এখানে বিভিন্ন যে বিক্রিয়াগুলো হচ্ছে 10টা বিক্রিয়ার মাধ্যমে এইভাবে গ্লুকোজটি তার ধীরে ধীরে পর্যায়ক্রমে সেটি পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এখানে আমাদের অফ দিস 5 রিঅ্যাকশনস কনস্টিটিউট দ্য প্রিপারেটরি ফেজ, প্রস্তুতি দশা। প্রথম 5টা দশা সেটিকে প্রস্তুতি দশা বলছি। কেন না এই সময় এই যে প্রক্রিয়াটি অর্থাৎ গ্লুকোজটা ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করতে গিয়ে যে প্রারম্ভিকভাবে শক্তির দরকার সেই শক্তির যোগান কিন্তু দিয়ে থাকে, সেই জন্য এখানে শক্তি খরচ হয় অর্থাৎ এটিপি খরচ হয়। এখানে দুটো মলিকুল এটিপি খরচ হচ্ছে, যেটা আমরা একটু আগে দেখেছিলাম। তাহলে এখানে দুটো আমরা এটিপি খরচ হতে দেখি, সেই কারণেই কিন্তু এটাকে আমরা প্রিপারেটরি ফেজ বলছি। তার মানে আমি কোথাও একটা কোনো একটা জায়গাতে আসলে ইনভেস্ট করছি, আমি 2 টাকা লাগালাম, অর্থাৎ দুটো এটিপিকে আমি যদি 2 টাকা মনে করি, আমি কোথাও একটা 2 টাকা লাগালাম, তাহলে সেখান থেকে কি পেতে চাইছি? কিছু না কিছু ইনভেস্ট যেহেতু করেছি কিছু না কিছু রিটার্ন পেতে চাইছি। তাহলে প্রথম পর্যায়টা সেটা হচ্ছে প্রিপারেটরি ফেজ, অর্থাৎ আমি ইনভেস্ট করছি। তাহলে এখানে আমরা 2 এটিপি ইনভেস্ট করেছি। তাহলে এই 2 এটিপি ইনভেস্ট করার পরে পরবর্তী যে 5টা বিক্রিয়া রয়েছে 10টা বিক্রিয়ার মধ্যে সেখানে আমরা দেখতে পাবো এটিপি প্রোডাকশন হবে। তাহলে সেই এটিপি প্রোডাকশন হচ্ছে মানে আমার এবার রিটার্ন আসছে, যে ইনভেস্টমেন্ট করেছিলাম, যে এটিপিটা ইনভেস্ট করেছিলাম তার রিটার্ন আসতে শুরু করেছে, সেটাকে আমরা পে অফ ফেজ বলছি। তাহলে গ্লাইকোলাইসিসকে আমরা 2 পার্টে ভাগ করতে পারছি। কি কি সেই 2 ভাগ? একটা ভাগ হলো প্রিপারেটরি ফেজ আর একটা হচ্ছে পে অফ ফেজ। তাহলে এখানে কি বলছে? দ্য গ্লাইকোলাইসিস ইন 2 molecules of glyceraldehyde 3 phosphate are converted into 2 molecules of pyruvate with the concomitant production of 2 NADH and 4 ATP molecules. তাহলে আমাদের 2 NADH এবং 4টে আমাদের ATP তৈরি করছে। NADH খেয়াল রাখবে, NADH, একটা NADH is equal to 3টে ATP। 3টে এটিপি যদি হয় তাহলে আমরা এখানে NADH পেয়েছি 2, তাহলে 2 NADH মানে 6টা আর এখানে 4টে, তাহলে 4টে এটিপি সরাসরি পেয়েছি, যেটাকে আমরা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বলছি। তাহলে 4 + 6 = 10টা, তাহলে 10টা থেকে 2 খরচ করেছি, তাহলে টোটাল লাভ হয়ে গেল আমাদের কাছে 8টা। তাহলে এখানেই আমরা এই পর্যায়গুলো কিভাবে কোথায় কি কি হয়েছে, অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট এটি তৈরি হওয়ার ক্ষেত্রে একটা এটিপি খরচ হয়েছে, সেখানে এনজাইম হিসেবে কাজ করছে হেক্সোকাইনেজ। প্রাসঙ্গিকভাবে তোমাদেরকে জানিয়ে রাখি, যেখানে যেখানে এটিপি খরচ হচ্ছে বা এটিপির সঙ্গে সম্পর্ক রয়েছে বিক্রিয়াটিতে, সেখানে এনজাইমটির নাম হবে কাইনেজ। যেহেতু এখানে 6 কার্বন যুক্ত যৌগ, গ্লুকোজ একটি 6 কার্বন যুক্ত যৌগ, 6 কার্বন যুক্ত যৌগকে হেক্সোজ বলা হয়, সেই জন্য এটাকে বলা হয় হেক্সোকাইনেজ। তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হতে গিয়ে সেখানে হেক্সোকাইনেজ এনজাইম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারপরে সেখানে আমরা আইসোমারেজ,
কারণ এখানে 6 কার্বন থেকে 6 কার্বনই রয়েছে, 6 কার্বনের থেকে 6 কার্বন কম্পাউন্ড রয়েছে, শুধু তার অ্যারেঞ্জমেন্টটা বদলেছে, সেটার জন্য আইসোমারেজ, যেটাকে আমরা ফসফোগ্লুকো আইসোমারেজ বলছি। তাহলে ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমটি ফ্রুক্টোজকে 6 ফসফেট তৈরি করছে। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে আমরা ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এখানে আর একটি এটিপি, কিন্তু তাহলে এইখানে একটা এটিপি, এইখানে একটা এটিপি খরচ হতে দেখলাম। তাহলে ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট তৈরি হওয়ার ক্ষেত্রে এখানে আর একটি এটিপি খরচ হচ্ছে। এখানে কিন্তু আমরা ফসফোফ্রুক্টোকাইনেজ বলে থাকি এনজাইমটাকে। তাহলে ফসফোফ্রুক্টোকাইনেজ, কাইনেজ কেন বলছি আগেই বলেছি, যেখানে এটিপি থাকবে সেখানে কিন্তু এনজাইমটার নাম কাইনেজ হবে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়াটা রয়েছে সেখানে কিন্তু এটিপি খরচ হচ্ছে। আমরা বলেছিলাম রেসপিরেশন এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়াটা শক্তি উৎপাদন করবে, আর এখানে আমরা শক্তি খরচ করছি, কারণ এটিপি তো আমাদের জীবদের এনার্জি কারেন্সি, শক্তির মুদ্রা নামে পরিচিত। সেখানে আমরা প্রাথমিকভাবে মুদ্রা খরচ করছি, আসলে মুদ্রা ইনভেস্টমেন্ট করছি, কারেন্সি ইনভেস্ট করছি, সেখান থেকে কিছু রিটার্ন পাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে এটিপি খরচ হচ্ছে, তাই এই প্রক্রিয়াগুলোকে বলা হচ্ছে আমাদের কাছে প্রিপারেটরি ফেজ, প্রস্তুতি দশা। তাহলে কোন কোন বিক্রিয়াতে মূলত এটিপি ইউটিলাইজ হচ্ছে, খরচ হচ্ছে, সেটাকে ভালো করে খেয়াল রাখার দরকার হচ্ছে। একটা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, আর একটা হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এবার এই ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট এটি আমাদের কাছে ভেঙে যাচ্ছে 3 কার্বন যুক্ত যৌগে, সেটা হচ্ছে অ্যালডোলেজ নামক একটি এনজাইমের সাহায্যে, গ্লিসারলডিহাইড 3 ফসফেট, আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। দুটোই কিন্তু 3 কার্বন যুক্ত যৌগ, যা একে অপরে কনভার্টেড হতে পারে, এবং সেক্ষেত্রে অবশ্যই ট্রাইফসফেট আইসোমারেজ এনজাইম, কারণ 3 কার্বন থেকে 3 কার্বনে কনভার্সন, সেখানে কিন্তু সবসময় আইসোমারেজ, যেমন 6 থেকে 6 দেখেছিলাম, সেখানেও আমরা দেখেছিলাম কিন্তু আইসোমারেজ। তাহলে সেখানে আমাদের দেখা গেল আইসোমারেজ, এখানেও কিন্তু আইসোমারেজ রয়েছে। সরি, এখানে আমরা এর পরবর্তীকালে এই 3 কার্বন যুক্ত যৌগ সেটি আমাদের 1,3 বিস ফসফোগ্লিসারেট তৈরি করছে। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা এনএডি থেকে একটা এনএডিএইচ তৈরি হচ্ছে, এখানে একটা এনএডিএইচ তৈরি হচ্ছে। আবার তারপরে এই 1,3 বিস ফসফোগ্লিসারেট থেকে 3 ফসফোগ্লিসারিলডিহাইড তৈরি করছে, যখন সেখানে আমরা গ্লিসারেট তৈরি করছে, সেখানেও কিন্তু আমরা একটা এটিপি তৈরি হতে দেখতে পাচ্ছি। এইভাবে আমরা আর একটা লাস্ট পর্যায়ে দেখতে পাচ্ছি ফসফোএনোল পাইরুভিক অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হবে তখন আর একটি এটিপি তৈরি হচ্ছে। তাহলে এই বিক্রিয়াগুলোকে আমাদের একটুখানি ভালো করে দেখে রাখা দরকার হচ্ছে। নেক্সট, পে অফ ফেজের, পে অফ ফেজ মানে আমরা আগেই জেনে এসেছি যে এখানে কিন্তু মূলত এটিপি উৎপন্ন হবে। এটিপি উৎপন্ন হওয়ার প্রক্রিয়া, সেই বিক্রিয়াগুলোকে এখানে কোন কোন সেই বিক্রিয়াগুলো যা অলরেডি একটু আগেই শেয়ার করেছি, সেগুলোকে কিন্তু আমাদের ভালো করে দেখে রাখার দরকার রয়েছে। তাহলে এই 10টা যে বিক্রিয়া চক্র রয়েছে, এই 10টা বিক্রিয়া চক্র আমাদের যত্ন সহকারে দেখে রাখতে হবে, কারণ এই 10টা বিক্রিয়া চক্রের মাধ্যমেই কিন্তু আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। নেক্সট আসছি, দেখো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এই সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন মানে সরাসরি সাবস্ট্রেট থেকে যখন এটিপি তৈরি হচ্ছে সেটা হলো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এখানে মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন বা আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এর কিন্তু কোনো কন্ট্রিবিউশন থাকছে না। So substrate level phosphorylation is the direct formation of ATP or GTP by transforming a phosphate group from a high energy compound and ADP or GDP molecules. তার মানে আমাদের কাছে একটা এডিপি বা জিডিপি মলিকিউলস এর সঙ্গে সরাসরি ফসফেট যুক্ত হয়ে এটিপি বা জিটিপি তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটাই কিন্তু আমাদের কাছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। There are two reactions in glycolysis that involve সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তাহলে এই সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনে দুটো বিক্রিয়া কিন্তু গ্লাইকোলাইসিসে রয়েছে। সেই দুটো রিয়াকশন কি কি রয়েছে? 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাহলে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেটার সঙ্গে সেখান থেকে যখন 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, তার মানে এই 1 নম্বর থেকে যখন ফসফেট গ্রুপ বেরিয়ে যাচ্ছে তখন। আর একটা হচ্ছে ফসফোএনোল পাইরুভিক অ্যাসিড থেকে, সেখান থেকে যখন পাইরুভিক অ্যাসিড অর্থাৎ পাইরুভেট তৈরি হচ্ছে তখন আর একটি এটিপি তৈরি হচ্ছে। তাহলে এই দুটো বিক্রিয়া আমাদের কাছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন এই প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। নেক্সট আমরা চলে আসছি হোয়াট ইজ এরোবিক রেসপিরেশন। তাহলে কতগুলো ওয়ান লাইনের ইনফরমেশন যা আমরা শেয়ার করে এসেছি তাকে একবার
আমরা রিক্যাপ করে নিচ্ছি। এরোবিক রেসপিরেশন তার মানে অবশ্যই এখানে অক্সিজেনের উপস্থিতি হবে, এনারোবিক মানে অক্সিজেনের অনুপস্থিতি হচ্ছে। এরপরে আমরা আসছে দেখো ব্রেকডাউন অফ গ্লুকোজ ইনটু পাইরুভিক অ্যাসিড ইন সাইটোপ্লাজম ইজ কল্ড অ্যাজ গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস নামক যে বিক্রিয়া চক্রটি এটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী এমডন, মেয়ারহফ এবং ফার্নাস। তার জন্য এটিকে আমরা ইএমপি পাথ বলা হয়ে থাকে। তাহলে গ্লাইকোলাইসিসের অপর নাম কি সেটা খেয়াল রাখবে, ইএমপি পাথ। নেক্সট, গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোপ্লাজম, সাইটোসল অফ লিভিং সেল। এরপরে কমন পাথ অফ এরোবিক অ্যান্ড এনারোবিক রেসপিরেশন, যা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা জানো গ্লাইকোলাইসিস হলো সবাত শ্বসনেও হয়, অবাত শ্বসনেও হয়। এটি একটি কমন পাথ উভয় প্রক্রিয়ার ক্ষেত্রে। নেক্সট আমরা চলে আসছি আমাদের কাছে এই পার্টগুলোকে, যে পার্টটা আমরা শেয়ার করছি সেটা দেখো। গ্লাইকোলাইসিসে দুটো এটিপি খরচ হয়েছিল, মাইন্ড ম্যাপিং গুলো বারবার তুলে ধরছি। তাহলে এখানে দুটো এটিপি খরচ হয়েছিল, 4টে এটিপি সরাসরি উৎপন্ন হয়েছিল। তাহলে টোটাল লাভ হয়ে গেল এখান থেকে দুটো। আর এনএডিএইচ তৈরি হয়েছিল কটা? এনএডিএইচ তৈরি হয়েছিল দুটো। একটা এনএডিএইচ মানে আমি বলেছিলাম 3টে এটিপি, একটা এনএডিএইচ মানে হলো 3টে এটিপি। তাহলে এইভাবে আমাদের কাছে গ্লাইকোলাইসিসে তাহলে এই 3টে এটিপি, তার মানে দুটো যদি যোগ করে দিই, মাল্টিপ্লাই করি, তাহলে 6টা এটিপি। আর এখানে তাই পেয়েছি কটা? এখানে পেয়েছি 4টে। তাহলে 6 + 4 যোগ করলে কত হয়? 4 10। তার মধ্যে দুটো তুমি খরচ করেছো, তাহলে মাইনাস করো 2, তাহলে হয়ে গেল 8টা। তাহলে এই 8টা এটিপিস কিন্তু আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় লাভ করেছি। তাহলে এইভাবে আমরা পাইরুভিক অ্যাসিড এটি তৈরি হওয়ার পরে সেটি মাইটোকন্ড্রিয়ার পর্দার মধ্যে ঢুকবে, সেখানে গিয়ে ক্রেবস চক্র সম্পন্ন করবে। তবে পাইরুভিক অ্যাসিড 3 কার্বনযুক্ত যৌগ, সে কি করবে? একটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে, 2 কার্বনযুক্ত যৌগে পরিণত হবে, অ্যাসিটাইল কো এ হিসাবে সেটি মাইটোকন্ড্রিয়া প্রবেশ করবে। সেই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার সময় সেখানেও কিন্তু এনএডিএইচ তৈরি হবে। তাহলে এইভাবে আমরা সরাসরি ক্রেবস চক্রের মধ্যে থেকে 8টা এটিপি পাবো এবং দুটো FADH2 পাবো। FADH2, একটা FADH2 মানে খেয়াল রাখবে এইটা হলো আমাদের কাছে 2খানা অর্থাৎ এটিপি। তাহলে দুটো এটিপি এটা। তাহলে এইভাবে আমরা টোটাল যে ক্যালকুলেশনটা করব সেই ক্যালকুলেশনটা এখান থেকে পেয়ে যাব। এছাড়া ক্রেবস চক্রে সরাসরি দুটো কিন্তু এটিপি তৈরি হয় জিটিপি ফর্মে। তো সেক্ষেত্রে আমরা এটিকে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বলবো। তাহলে এই যে NADH, FADH2 এখানে তৈরি হয়েছে গ্লাইকোলাইসিসে, এগুলো সবাই চলে যাচ্ছে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিসি বা ইটিএস এর মাধ্যমে, সেখানে গিয়ে 32 থেকে 34টা এটিপি তৈরি করছে। তাহলে এইভাবে এক অণু আমরা গ্লুকোজ থেকে প্রায় 36 থেকে 38টি কিন্তু এটিপি লাভ করে থাকি। নেক্সট আমরা চলে আসছি আমাদের কাছে এই ওয়ান লাইনার ইনফরমেশন। এন্ড প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস, 2 molecules of pyruvic acid, 1 molecule of ATPs are used during glycolysis. গ্লাইকোলাইসিসে কতগুলো এটিপি খরচ হয়? প্রশ্ন হবে সেভাবেই, সেখানে দুটো। and what molecule of ATPs are produced during glycolysis? তাহলে গ্লাইকোলাইসিসের সময় কতগুলো তৈরি হচ্ছে? 4টে আমরা এটিপি সরাসরি পাচ্ছি, দুটো NADH পাচ্ছি, অর্থাৎ সব মিলিয়ে আমাদের কাছে 10টা এটিপি আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখো what molecules of ATPs are gained during glycolysis। তাহলে গ্লাইকোলাইসিসের সময় কত অণু এটিপি আমরা লাভ করছি, ABCD করে এইভাবে বিভিন্ন অপশন দেওয়া থাকবে, তার মধ্যে অবশ্যই উত্তরটা হবে আমাদের কাছে 8। পাস্তুর ডিফাইন্ড ফার্মেন্টেশন, বিজ্ঞানী পাস্তুর এই ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়াকে বলেছিলেন লাইফ উইদাউট অক্সিজেন। তাহলে কোন প্রক্রিয়াটিকে লাইফ উইদাউট অক্সিজেন বলা হয়, এমন প্রশ্ন কিন্তু আমরা পেতে পারি। নেক্সট দেখো র মেটেরিয়ালস ফর ফার্মেন্টেশন। তাহলে ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়ার কাঁচামাল কোনটিকে বলা হয়, তার ক্ষেত্রে উত্তর হবে পাইরুভিক অ্যাসিড। কারণ পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার পরেই সে দেখবে কোষের মধ্যে অক্সিজেন আছে কি নেই। যদি কোষের মধ্যে অক্সিজেন না থাকে তখন সে চলে যাবে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে এরপরে দ্য প্রোডাক্ট অফ ফার্মেন্টেশন, ফার্মেন্টেশনের ক্ষেত্রে প্রোডাক্ট কি হবে? ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড, এটা মোস্টলি প্ল্যান্টের ক্ষেত্রে, এবং আমরা ল্যাকটিক অ্যাসিড অধিকাংশ ক্ষেত্রে আমাদের প্রাণী কোষের মধ্যে দেখতে পাবো। যেমন আমাদের পেশি কোষগুলো যদি অত্যাধিক কাজ করে, যে পরিমাণ কাজ করছে সেই পরিমাণ কাজ করবার জন্য যে শক্তির যোগানের দরকার, সেই শক্তি মূলত অক্সিজেন যোগানের মাধ্যমেই সম্পন্ন হয়। কিন্তু সেই পরিমাণ অক্সিজেন যদি না পৌঁছায় পেশি কোষের মধ্যে, তখন কিন্তু ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হয়, তার ফলে পেশি কিন্তু ক্লান্ত হয় বা ফ্যাটিক হয়। অনেকবার এই প্রশ্নও করা হয়েছে যে পেশির ক্লান্তির পেছনে কোনটি দায়ী। তাহলে সেক্ষেত্রে নিশ্চিত রূপে আমরা খেয়াল রাখবো, সেটা হলো আমাদের এই ল্যাকটিক অ্যাসিড। তাহলে এখানে
আমরা কিছু নেমোনিক্স অফ আমাদের গ্লাইকোলাইসিস, তাহলে গ্লাইকোলাইসিসের যে সমস্ত ইন্টারমিডিয়েট প্রোডাক্ট বা কম্পাউন্ড তৈরি হচ্ছে, যেখানে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার জন্য 10টা যে রাসায়নিক বিক্রিয়া রয়েছে, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড রয়েছে, সেগুলো তৈরি হচ্ছে যেগুলো, সেগুলোকে মনে রাখবো কি করে, এতগুলো রিয়াকশন স্যার কি করে মনে রাখবো? সেই জন্য একটা ছোট্ট নেমোনিক্স রয়েছে। আমরা তো অলরেডি এটাকে দেখে এসেছি কি হচ্ছে, গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট, তারপরে পিজিএ কিংবা ধ্যাপ, আবার সেখান থেকে 1,3 বিশ ফসফোগ্লিসারেট, 3 ফসফোগ্লিসারেট, 2 ফসফোগ্লিসারেট কিংবা ফসফেনল পাইরুভেট এবং পাইরুভিক অ্যাসিড। তাহলে এই যে ইন্টারমিডিয়েট যে 10টা কম্পাউন্ড আমরা এখানে তৈরি হতে দেখছি, সেটাকে মনে রাখার জন্য বলছে গ্রেট গ্র্যান্ডমাদার থ্রোজ ফ্রেশ ফ্রুট ডিশ অ্যান্ড গো বাই পিকিং পামকিনস টু প্রিপেয়ার পাই। তাহলে খেয়াল রাখো, গ্রেট মানে এখানে জি ফর গ্লুকোজ, গ্র্যান্ডমাদার জি, দেখো গ্লুকোজ 6 ফসফেট, তারপরে দেখছো ফ্রেশ তার মানে FR, যেটাকে আমরা বলছি ফ্রুক্টোজ, তারপরে দেখো ফ্রুট তার মানে ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট, এখানে আমরা ডাই তার মানে ডাই মানে এখানে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, তারপরে আমরা দেখতে পাচ্ছি 1,3 বিশ ফসফোগ্লিসারেট, তার মানে এইভাবে আমরা গো বাই বিশ ফসফোগ্লিসারেট, এবং সেখানে আমরা এইভাবে ধীরে ধীরে যদি প্রত্যেকটা শব্দকে দেখে নিই, তাহলে কিন্তু এই যে ভীষণ যে জটিল যে জায়গাটি মনে হয়, সেটাকে কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারবো। তাহলে কি পাবো এখানে আর একবার দেখে নাও। তাহলে আমরা এটাকে ইরেজ করে দিয়ে পুরো শব্দটাকে তোমাদের কাছে সুস্পষ্ট করে তুলতে চাইছি। তাহলে দেখে নাও, সেখানে গ্রেট গ্র্যান্ডমাদার throws fresh fruit dish and go by picking pumpkin to prepare pies। তাহলে এইটাকে যদি আমরা মনে রাখতে পারি, টোটাল যে ইন্টারমিডিয়েট রয়েছে এই রিয়াকশনটার মধ্যে, সেই রিয়াকশনগুলোর ইন্টারমিডিয়েট গুলোকে আমরা সহজে খেয়াল রাখতে পারবো। নেক্সট আসছে দেখো এনারোবিক রেসপিরেশন অর ফার্মেন্টেশন। এনারোবিক রেসপিরেশন অর ফার্মেন্টেশন, সেটা সম্পর্কে শুরুতেই আমরা ব্যাখ্যা করে এসেছি যে রেসপিরেশনে মূলত অক্সিজেনের অভাব রয়েছে, অর্থাৎ অক্সিজেনের অভাবে যে রেসপিরেশন প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। এই প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এনারোবিক আর এরোবিক যে রেসপিরেশন, এরোবিক রেসপিরেশনে অক্সিজেনের উপস্থিতি হচ্ছিল, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে প্রচুর পরিমাণে এটিপি তৈরি করছিল। এখানে কিন্তু সেই পরিমাণ এটিপি তৈরি হয় না, তার মানে এখানে কম শক্তি তৈরি হয়। এখানে মূলত পাইরুভেট ডিকার্বক্সিলেজ, সেটা কিন্তু আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যে কিনা পাইরুভিক অ্যাসিডকে আমাদের অ্যাসিটাইল কো এতে কনভার্টেড করে দেয়। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কো এ তৈরি করতে গিয়ে আমাদের যেটা দরকার, সেটা হলো অবশ্যই আমাদের এই পাইরুভেট ডিকার্বক্সিলেজ। তাহলে এখানে আমরা ফার্মেন্টেশনকে দেখো দুটো ভাগে ভাগ করছি, অ্যালকোহল ফার্মেন্টেশন এবং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। তাহলে অ্যালকোহল ফার্মেন্টেশন মুখ্যত প্ল্যান্টের ক্ষেত্রে হয়। কি ধরনের হয়? ইথানল, ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। তাহলে এই কাজে আমরা দেখতে পাই আমাদের যে স্যাকারোমাইসিস সেরিভিসি ইস্ট যাকে আমরা বলি, তার এই গুণাবলীটা রয়েছে বলে আমরা এটিকে ব্রেকারি ইন্ডাস্ট্রি কিংবা ব্রিউইং ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা অ্যালকোহল ইন্ডাস্ট্রিও বলতে পারি, সেখানে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। দেখবে পাউরুটি তার স্পঞ্জি অ্যাপিয়ারেন্স, এই স্পঞ্জের মতো যে ফাঁপা ফাঁপা এই আকৃতি, এটি কিন্তু এই ফার্মেন্টেশনের জন্য, কারণ ফার্মেন্টেশনের সময় ওখানে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছিল ওই আটা বা ময়দার ডোর মধ্যে। যখনই তাকে হিট করা হয়, সেই কার্বন ডাই অক্সাইডটা সেখান থেকে রিলিজ হয়ে যায়, ফলে সেখানে ফাঁকা জায়গা তৈরি হয়, এই জন্য স্পঞ্জি অ্যাপিয়ারেন্স তৈরি হয়। ফলে এই গুণাবলীকে কাজে লাগিয়ে আমরা আমাদের দেখা যায় ব্রেড তৈরি করে থাকি, কেক তৈরি করে থাকি। তাই অনেক সময় এই ফার্মেন্টেশন কিন্তু তার একটা ইন্ডাস্ট্রিয়াল একটা ইউটিলিটি রয়েছে। আমাদের শিল্পের ক্ষেত্রে, আমাদের কিন্তু ফুড ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে এর ব্যবহার রয়েছে। তাহলে আমরা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন এবং অ্যালকোহল ফার্মেন্টেশনের ক্ষেত্রে সেই জায়গাগুলো জেনে এসেছি। এখানে কিছু ডিফারেন্স দেওয়া রয়েছে, ডিফারেন্স বিটুইন এরোবিক এবং এনারোবিক রেসপিরেশন। তাহলে এরোবিক এবং এনারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে দেখো অক্সিজেনের রিকোয়ার্ড, নট রিকোয়ার্ড, সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া এরোবিকের ক্ষেত্রে এখানে শুধুমাত্র সাইটোপ্লাজম। তার মানে ফার্মেন্টেশন কোথায় সম্পন্ন হয় এই প্রশ্ন করলে তাহলে উত্তরটা কি হবে? সাইটোপ্লাজমের মধ্যে হবে। আমাদের কাছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস চক্র সম্পন্ন হয়, কিন্তু ফার্মেন্টেশন এটি কিন্তু সাইটোপ্লাজমের মধ্যেই সম্পন্ন হবে। তাহলে এন্ড প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কার্বন ডাই অক্সাইড এবং জল দেখতে পাচ্ছি সবাত শ্বসনের ক্ষেত্রে, কিন্তু অবাত শ্বসনের ক্ষেত্রে সেখানে কার্বন ডাই অক্সাইড, ইথাইল অ্যালকোহল কিংবা ল্যাকটিক অ্যাসিড এগুলো তৈরি হবে। সেটা কোন ধরনের ফার্মেন্টেশন হচ্ছে তার উপর নির্ভর করে। যদি সেটা অ্যালকোহল ফার্মেন্টেশন হয়, তাহলে সেখানে আমরা দেখতে পাবো ইথাইল অ্যালকোহল বা ইথানল এবং কার্বন ডাই অক্সাইড, আর প্রাণী কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাই ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে।
খেয়াল রাখতে হবে, দেখো এরোবিক রেসপিরেশনে একটা গ্লুকোজ থেকে আমরা 38টা এটিপি লাভ করছি, অথচ উল্টো দিকে এনারোবিক রেসপিরেশন অবাধ শ্বসনে কিন্তু মাত্র 2টো এটিপি লাভ করছে, অর্থাৎ কম শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে এই প্রক্রিয়াটি সম্পাদনের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া এই কোষীয় অঙ্গাণুটির একটি দারুণ কন্ট্রিবিউশন আমরা দেখতে পাই। তাহলে এই মাইটোকন্ড্রিয়া তার মধ্যে আমরা দুটো পর্দা, একটা আউটার এবং একটা ইনার মেমব্রেন দেখতে পাই। তাহলে আউটার এবং ইনার মেমব্রেন, এই ইনার মেমব্রেন কতগুলো ফোল্ডিংস তৈরি করেছে, খাঁজের মতো অংশ, যেগুলোকে আমরা ক্রিস্টি বলি। এই ক্রিস্টিগুলোর উপরে টেনিস র্যাকেটের মতো স্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলোকে আমরা F0 F1 পার্টিকেল বা ফার্নান্ডেজ মোরান বলে থাকি। এটার মধ্যেই মূলত এটিপি তৈরি হয়, এই জন্য এটিকে বলা হয় এটিপি সিনথেটেজ, এটিকে বলা হয় এটিপি সিনথেটেজ। তাহলে এটিপি সিনথেটেজ কোনটিকে বলে, এমন প্রশ্ন আমরা পেতে পারি। মূলত এই যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে তরলটা রয়েছে, এই তরলটার মধ্যেই মূলত এই ক্রেবস চক্রের সকল প্রয়োজনীয় উৎসেচকগুলো রয়েছে। তাহলে রেসপিরেশনের প্রয়োজনীয় সকল উৎসেচকগুলো মাইটোকন্ড্রিয়াল যে ম্যাট্রিক্স তার মধ্যেই থাকে। এটা গুরুত্বপূর্ণ তথ্য, ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের কাছে এবার দেখো, এইখানে আমরা দেখতে পাচ্ছি পাইরুভিক অ্যাসিড, যা গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট, সেটি ট্রান্সপোর্ট প্রোটিনের মাধ্যমে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে অর্থাৎ মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে প্রবেশ করবে। তবে একটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে সেটি 2 কার্বনযুক্ত যৌগ অ্যাসিটাইল কো এ হিসাবে যুক্ত হবে এবং সেখানে ক্রেবস চক্র সম্পন্ন করবে। তাহলে দুটো দেখা যাচ্ছে যে 3 কার্বনযুক্ত যৌগ একটা কার্বন ত্যাগ করে সেটি অ্যাসিটাইল কো এ তৈরি করছে এবং সেখানে এনএডি থেকে এনএডিএইচ তৈরি হচ্ছে। এনজাইম যেটা কাজ করছে সেটা হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেজ। তাহলে এইভাবে অ্যাসিটাইল কো এ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো, অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড, that is thin carbon compound in aerobic conditions, takes place through tricarboxylic acid cycle, that is TCA cycle, discovered by Sir Hans Krebs। তাহলে বিজ্ঞানী হ্যান্স ক্রেব এই ক্রেবস চক্র অর্থাৎ এই যে বিশেষ আমরা সাইট্রিক অ্যাসিড সাইকেল বলছি সেটিকে কিন্তু আবিষ্কার করেছিলেন। তাহলে এই টিসিএ সাইকেল, সেটিকে আমরা সাইট্রিক অ্যাসিড সাইকেল কিংবা সেটিকে আমরা ক্রেবস চক্রও বলে থাকি। তাহলে এখানে আমরা এই প্রক্রিয়াটির সম্পর্কে ডিটেলস আমরা আরেকটু স্টাডি করব, তার রিয়াকশন সাইকেলগুলোকে আমরা দেখে নেব। এটাতে আমরা পাইরুভেট থেকে কি করে অ্যাসিটাইল কো এ হচ্ছে, যা অলরেডি শেয়ার করে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড একটা রিলিজ হচ্ছে, তাহলে সেখানে অক্সিডেশন হচ্ছে, আর এখানে আমরা এনএডি থেকে এনএডিএইচ তৈরি হচ্ছে, তার মানে রিডাকশন হচ্ছে। এইভাবে আমাদের কাছে এনজাইম দেখেছি আমরা পাইরুভেট ডিকার্বক্সিলেজ, সেখান থেকে কিন্তু অ্যাসিটাইল কো এ তৈরি হচ্ছে। নেক্সট আমরা এখানে পুরো যে বিক্রিয়া চক্রটি রয়েছে অর্থাৎ পাইরুভেট যে তার ডিকার্বক্সিলেশন ঘটছে সেই জায়গাটি এখানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যেটা তোমাদের কাছে অলরেডি ব্যাখ্যা করা হয়েছে, তাই সেটাকে নিয়ে আর নতুন করে ব্যাখ্যা করতে চাইছি না। শুধু খেয়াল রাখতে হবে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কো এ তৈরি না হলে এটি ক্রেবস চক্রে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে আমাদের কাছে এখানে পুরো বিক্রিয়া চক্রটাকে আরেকবার এখানে দেখে নিই কি রয়েছে। এখানটায় দেখে নিই আমরা পাইরুভেট ডিকার্বক্সিলেজ, তার দ্বারা কি তৈরি হয়েছিল, অ্যাসিটাইল কো এ। তাহলে এই অ্যাসিটাইল কো এ একটা 2 কার্বনযুক্ত যৌগ, আর এখানে আমরা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের ধাত্রের মধ্যে ও এ, এটি একটি 4 কার্বনযুক্ত যৌগ, দুটো যুক্ত হয়ে 6 কার্বনযুক্ত যৌগ সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড তৈরি করছে। এই সাইট্রেটের মধ্যে আমরা কিন্তু দেখতে পাবো যে 3টে কার্বক্সিলিক গ্রুপ রয়েছে, COOH, COOH এবং COOH, যেটাকে 3টে কার্বক্সিলিক গ্রুপ আমরা দেখতে পাচ্ছি বলে এটাকে আমরা বলে থাকি TCA সাইকেল বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তাহলে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলা হচ্ছে যেমন, তেমনি এটিকে আমরা বলে থাকি সাইট্রিক অ্যাসিড সাইকেল। তাহলে এই সাইট্রিক অ্যাসিড সাইকেল আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হ্যান্স ক্রেবস, সেই জন্য এটিকে ক্রেবস সাইকেলও বলা হয়। তাহলে ক্রেবস সাইকেলের অপর নামগুলো কি, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, ভালো করে খেয়াল রাখতে হবে। প্রথম প্রোডাক্ট, তাহলে ক্রেবস চক্রের প্রথম উৎপন্ন যৌগটার নাম কি, মনে রাখবে সাইট্রিক অ্যাসিড। তাহলে সেই জন্য এই পুরো বিক্রিয়া চক্রটাকেই বলা হয় সাইট্রিক অ্যাসিড চক্র বা সাইট্রিক অ্যাসিড সাইকেল। সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টে কার্বক্সিলিক গ্রুপ বা COOH রয়েছে বলেই তাকে TCA বা ট্রাই কার্বক্সিলিক সাইকেলও বলা হয়ে থাকে। এইভাবে আমরা বিভিন্ন ইন্টারমিডিয়েট কম্পাউন্ড মানে সাইট্রেট
আইসোসাইট্রেট, আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাইল কোএ, সাকসিনেট এবং ফিউমারেট, ম্যালেট এবং পুনরায় ওএএ বা অক্সালেট তৈরি হতে দেখব। কিন্তু ইন্টারমিডিয়েট হিসাবে আমরা সেখানে এনএডিএইচ কিংবা এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো সাকসিনাইল কোএ থেকে সাকসিনেট তৈরি হওয়ার সময় সরাসরি এখানে কিন্তু জিটিপি তৈরি হচ্ছে। আর এখানে আমরা পরবর্তীকালে আর একটা এখানে এনএডিএইচ দেখতে পাচ্ছি। এইভাবে আমাদের এনএডিএইচ এবং এফএডিএইচ এই সমস্ত উপাদানগুলো এখানে তৈরি হওয়ার মাধ্যমে আমরা পরবর্তীকালে এই উপাদানগুলোকে দেখতে পাবো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইটিসি, তার মাধ্যমে এগুলো এটিপি তৈরি করবে, যা অলরেডি ব্যাখ্যা করে এসেছি। তাহলে এইখানেও আবার অনেকগুলো ইন্টারমিডিয়েট কম্পাউন্ড রয়েছে। এই ইন্টারমিডিয়েট কম্পাউন্ডগুলোকে আমাদের মনে রাখতে হবে, সেখানে কোথায় কোন ধরনের এনজাইমগুলো তার সাইকেলগুলো এখানে দেওয়া রয়েছে। তাহলে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে, পাইরুভেট ডিহাইড্রোজিনেজ, সেখান থেকে আমরা অ্যাসিটাইল ওএএ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তার সঙ্গে এই 2 কার্বনযুক্ত যৌগ যুক্ত হচ্ছে যে এনজাইমের সাহায্যে, সেটা নাম হলো সাইট্রেট সিনথেটেজ, তৈরি করলো সাইট্রেট। তারপর অ্যাকোনাইটেজ এনজাইম, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আইসোসাইট্রেট, আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাইল কোয়ে, সাকসিনেট, ফিউমারেট এবং ম্যালেট এইভাবে তৈরি হচ্ছে। তাহলে এই যে ইন্টারমিডিয়েট কম্পাউন্ডগুলো, আভ্যন্তরীণ যে যৌগগুলো তৈরি হলো, এই যৌগগুলো আবার অন্যান্য উপাদান তৈরি করার ক্ষেত্রেও কাজে লাগে। অর্থাৎ দেখা গেল আমাদের আলফা কিটোগ্লুটারেট ক্লোরোফিল তৈরি করার জন্য ব্যবহার হচ্ছে। তাহলে এইভাবে ইন্টারমিডিয়েট বিভিন্ন কম্পাউন্ডগুলো সেটা আবার অন্য কোনো কম্পাউন্ড তৈরি করার জন্য ব্যবহার হচ্ছে বলে এটিকে অ্যাম্ফিবোলিক পাথ বলা হয়ে থাকে। তার মানে যেমন কাটাবোলিক তেমনি অ্যানাবোলিক উভয় প্রসেস একই সঙ্গে সম্পন্ন হচ্ছে বলে এটিকে আমরা অ্যাম্ফিবোলিক প্রসেস বলা হয়ে থাকে। তাহলে এখানকার স্টেপগুলো মূলত ইন্টারমিডিয়েট কম্পাউন্ডগুলো পরপর স্টেপগুলো এখানে দেওয়া রয়েছে, যে স্টেপগুলো একটা কেমিক্যাল সাইকেল, যা ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এই ক্রেবস সাইকেলকে অ্যাম্ফিবোলিক পাথওয়ে কেন বলেছিলাম? কারণটা হলো অ্যানাবোলিক এবং ক্যাটাবোলিক দুটো পথই এখানে সম্পন্ন হচ্ছে। যেমন সাইট্রিক অ্যাসিড থেকে আমরা পরবর্তীকালে ফ্যাটি অ্যাসিড বা স্টেরল তৈরি হতে পারছে। আবার আলফা কিটোগ্লুটারেট থেকে গ্লুটামেট, আদার অ্যামাইনো অ্যাসিডস, পিউরিন এগুলো তৈরি হচ্ছে। সাকসিনাইল কোএ থেকে পরফাইরিন, ক্লোরোফিল এগুলো তৈরি হচ্ছে। তাহলে আবার ওএএ থেকে আমরা অ্যাসপার্টেট এবং পিরিমিডিন বা পিউরিন, অন্যান্য যে অ্যামাইনো অ্যাসিড সেগুলো তৈরি হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজ যেমন ভাঙছে, তেমনি গ্লুকোজ ভেঙে যে ইন্টারমিডিয়েট কম্পাউন্ডগুলো তৈরি হচ্ছে, সেই ইন্টারমিডিয়েট কম্পাউন্ডগুলো কোথাও না কোথাও অন্য আবার উপাদান তৈরি করার জন্য কাজে লাগছে। তার মানে একই সঙ্গে অ্যানাবোলিক এবং ক্যাটাবোলিক উভয় প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, তাই এটিকে অ্যাম্ফিবোলিক পাথ বলা হয়ে থাকে। তাহলে কোনটিকে অ্যাম্ফিবোলিক পাথওয়ে বলা হয় সেটা একটা প্রশ্নের জায়গা হবে। এরপরে নেমোনিক্সটা কি, এটিকে মনে রাখার জন্য সেখানে আমরা বলতে পারি, দেখো, ক্যান আই আস্ক সাম সুপার ফ্যান্টাস্টিক মিমস অন ক্রেবস সাইকেল। তাহলে এইটা একটা যদি মনে রাখতে পারি, তাহলে এখানে ইন্টারমিডিয়েট যে কম্পাউন্ডগুলো রয়েছে সেগুলোকে মনে রাখতে পারবো। ক্যান আই আস্ক সাম সুপার ফ্যান্টাস্টিক মিমস অন ক্রেবস সাইকেল। তার মানে ক্যান মানে এখানে হলো সাইট্রিক অ্যাসিড, আই মানে হলো আইসোসাইট্রিক অ্যাসিড, এরপরে আলফা কিটোগ্লুটারেট, তার মানে আমরা এটাকে বলছি আস্ক। তারপরে দেখো সাকসিনাইল, তার মানে সাম, তারপরে সুপার সাকসিনিক অ্যাসিড, ফ্যান্টাস্টিক সেটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড, মিমস মানে ম্যালিক অ্যাসিড, অন মানে অক্সালিক অ্যাসিড। তাহলে এইভাবে আমরা কিন্তু আমাদের পুরো মিমসটাকে মনে রাখার চেষ্টা করতে পারি। এছাড়া আমরা এটাকে আর একটা ফর্মে বলতে পারি, দেখো, আওয়ার সিটি ইজ কেপ্ট সেফ অ্যান্ড সিকিউর ফ্রম মনস্টার। তাহলে এই ছড়াটা যদি আমরা মনে রাখতে পারি, এর মধ্যে যে সমস্ত ইন্টারমিডিয়েট কম্পাউন্ডগুলো আমাদের রয়েছে বিক্রিয়ার মধ্যে, সেই বিক্রিয়ার মধ্যে কার পরে কোন কম্পাউন্ডটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কিউটা বা সিকোয়েন্সটা কিন্তু তোমরা মনে রাখতে পারবে। তাহলে এইভাবে এই দুটো মিমসের মাধ্যমে কিন্তু বিষয়টাকে আমরা জেনে নিতে পারছি। এরপরে দেখো, আমরা এই ধরনের যে ইনফরমেশনগুলো যা লার্ন করে এলাম তার উপর দাঁড়িয়ে কতগুলো ওয়ান লাইনার ইনফরমেশন। তাহলে অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড ইন্টু CO2 অ্যান্ড H2O ইজ কল্ড। তাহলে পাইরুভিক অ্যাসিডের যে অক্সিডেশন সেটা ভেঙে গিয়ে জল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটাকেই কিন্তু মূলত আমরা ক্রেবস সাইকেল বলে থাকি। তাহলে এর পরের জায়গাটিতে দেখো ক্রেবস সাইকেল,
তাকে আমরা অপর কি নামে ভূষিত করি? এবিসিডি করে 4টে অপশন দেওয়া থাকবে, কোনটা কারেক্ট সেটা আমাদের বেছে নিতে হবে। সেটা হলো সাইট্রিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেল বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। নেক্সট, পরের জায়গায় র মেটেরিয়ালস ফর সাইট্রিক অ্যাসিড সাইকেল কি? তাহলে সাইট্রিক অ্যাসিড সাইকেলটা কি আগেই বলে এসেছি, সেটা হলো ক্রেবস সাইকেল। এই ক্রেবস চক্রের র মেটেরিয়ালস বা কাঁচা মালটা কি? অ্যাসিটাইল কো এ, ফার্স্ট স্টেবল প্রোডাক্ট অফ ক্রেবস সাইকেল। এই জায়গাটা দিয়ে তাহলে সেখানে এবিসিডি করে 4টে অপশন দেওয়া থাকবে। তাহলে ক্রেবস চক্রের প্রথম উৎপন্ন স্থায়ী যৌগটির নাম কি বলে বিভিন্ন নাম দেওয়া থাকবে। উত্তর এবার থেকে তোমরা কিন্তু কারেক্টলি করতে পারবে, সেটা হলো সাইট্রিক অ্যাসিড। তেমনি সাকসিনাইল কো এ হাইড্রোলাইজ টু ফর্ম বলে এবিসিডি করে বিভিন্ন অপশন দেওয়া থাকবে। উত্তর হবে সাকসিনিক অ্যাসিড, যা অলরেডি বিক্রিয়া চক্রে আমরা আগেই জেনে এসেছি। সাকসিনিক অ্যাসিড ইজ অক্সিডাইজ টু ফর্ম ফিউমারিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস এনজাইম। তাহলে এই যে তথ্যগুলো আমরা শেয়ার করে এসেছি, সেই তথ্যগুলোকে ওয়ান লাইনার ফরম্যাটে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটাতে আসছে সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কেন সব থেকে গুরুত্বপূর্ণ বললাম? কারণ এটাই মুখ্যত আমাদের এটিপি তৈরি করে থাকে। আমরা বাজারে কোনো জিনিস কিনতে গেলে কোথাও না কোথাও তার একটা মূল্য দিতে হয়, যেটাকে আমরা কারেন্সি বা মুদ্রা বলে থাকি। তেমনি আমাদের জীবদেহের কোষ বা আমরা যাবতীয় যে কাজকর্ম করি তার জন্য যে শক্তির দরকার পড়ে, সেই শক্তি কোথাও না কোথাও আমাদের কিনতে হয়, পারচেস করতে হয়। সেলের মধ্যেও বাজার রয়েছে, সেই বাজার থেকে আর সেখানে খরচ করতে হয় এটিপিকে। তাই এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি বা শক্তির মুদ্রা। তাই আমাদের এই এটিপি মূলত তৈরি হয় যে বিশেষ প্রক্রিয়াটিতে, সেটাকে বলা হয় ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই সিস্টেমটি আসলে আমাদের ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে আভ্যন্তরীণ পর্দা রয়েছে, দেখো এইটা আউটার মেমব্রেন, এইটা হলো ইনার মেমব্রেন। এই ইনার মেমব্রেনের মধ্যে বেশ কিছু প্রোটিন চ্যানেল রয়েছে যারা ইলেকট্রন এবং প্রোটন ক্যারি করতে সক্ষম। এই সমস্ত উপাদানগুলোকে আমরা 5টা প্রোটিন কমপ্লেক্সে ভাগ করে থাকি: কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 এবং কমপ্লেক্স 5। এইভাবে আমরা 5টা এরকম প্রোটিন কমপ্লেক্স দেখতে পাই যাদের মাধ্যমে ইলেকট্রন এবং প্রোটনের ট্রান্সপোর্ট হচ্ছে, যেটাকে আমরা একসঙ্গে বলছি ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিসিও বলা হয়ে থাকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনও বলা হয়ে থাকে। এই যে আমাদের কাছে প্রোটন গুলো রয়েছে, এই প্রোটন গুলো দুটো পর্দা অর্থাৎ বাহ্যিক এবং আভ্যন্তরীণ পর্দার মাঝখানে প্রচুর পরিমাণে প্রোটন অর্থাৎ H প্লাসকে সঞ্চয় করে, যার ফলে কি হয়, এই দুটো পর্দার মধ্যে প্লাস অর্থাৎ পজিটিভ আয়ন অর্থাৎ প্রোটন প্রচুর পরিমাণে বেড়ে যায়। তাহলে এই প্রোটনের ঘনত্ব যেহেতু দুটো পর্দার মধ্যে বেশি, তুলনামূলকভাবে ম্যাট্রিক্সের মধ্যে কম, তাই দ্রুত গতিতে সেই সমস্ত প্রোটনগুলো ফেরার চেষ্টা করে আমাদের এই কমপ্লেক্স 5 বা এটিপি সিনথেটেজ বা F0F1 পার্টিকেল দিয়ে। সেই শক্তিকে কাজে লাগিয়ে এডিপি থেকে এটিপি তৈরি হয়। আর এটাই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেটা পিটার মিচকেল বলে একজন বিজ্ঞানী কেমি অসমোটিক থিওরির মাধ্যমে প্রকাশ করেছিলেন। তাহলে কেমি অসমোটিক থিওরি কি ব্যাখ্যা করে? ব্যাখ্যা করে প্রোটন ঘনত্বের ডিফারেন্সের কারণেই মূলত এটিপি তৈরি হয়। এই গল্পটা একটু ছোট্ট, আমরা যদি টারবাইনের গল্পের কথা বলি, যেখানে আমরা নদীতে অনেক সময় বাঁধ দিয়ে থাকি, তাহলে একদিকে দেখা গেল নদীর একদিকে বাঁধে প্রচুর পরিমাণে জল জমে গেছে, সেই জলটাকে আমরা ছোট ছোট চ্যানেল দিয়ে পাস করতে চাইছি, ফলে তীব্র গতিতে জল তার সাম্যত্ব রক্ষা করার জন্য, যেদিকে জল বেশি উল্টো দিকে যেদিকে জল কম সেটাকে ব্যালেন্স করার জন্য তীব্র গতিতে যাবে, আর সেই শক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করি। ঠিক একই রকম ঘটনা এখানে, প্রচুর পরিমাণে প্রোটন হয়ে গেছে, সেই প্রোটনগুলো ম্যাট্রিক্সে ফিরে ব্যালেন্স রাখতে চাইছে, সেই জন্য এখানে এই যে টারবাইনটা রয়েছে এটা দ্রুত গতিতে ঘুরবে, আর তার ফলে তৈরি হবে আমাদের এখানে এটিপি। আর এটাই আমাদের পিটার মিটকেলের কেমি অসমোটিক থিওরি। তাহলে এটিপি তৈরির ক্ষেত্রে সব থেকে নির্ভরযোগ্য তথ্য কোনটি? সেটা হলো কেমি অসমোটিক থিওরি। এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা যা নিশ্চিতরূপে আমাদের খেয়াল রাখতে হবে, এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন করবার জন্য খেয়াল রাখবে অক্সিজেন ব্যবহার হয়। তাহলে আমরা বলেছিলাম 5টা প্রোটিন কমপ্লেক্স রয়েছে, তাহলে সেই 5টা প্রোটিন কমপ্লেক্সের নামগুলো কি? মনের মধ্যে প্রশ্ন আসতে পারে। দেখে নাও সেই 5টা প্রোটিন কমপ্লেক্স: কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 এবং কমপ্লেক্স 5, যেখানে আমরা বলেছিলাম এটিপি সিনথেসিস হচ্ছে। তাহলে এইখানে আমরা সেই কমপ্লেক্স 1 তাকে বলছি NADH ডিহাইড্রোজিনেজ, কমপ্লেক্স 2 সাইটোক্রোম B6, তারপর দেখো আমাদের কমপ্লেক্স 3, তাহলে সেখানে এভাবে কমপ্লেক্স 4 এবং কমপ্লেক্স 5 তাদের নামগুলো আমরা এখানে পাচ্ছি। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি কোএনজাইম কিউ রিডাকটেজ কিংবা NAD ডিহাইড্রোজিনেজ, তার নাম হলো আমাদের কমপ্লেক্স 1। তাহলে স্যার আমাদেরকে এই কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 এদের নামগুলোকে আমাদের মনে রাখার দরকার পড়বে না? মনে রাখার দরকার পড়বে না, কিন্তু কোনটিকে
আমরা এটিপি সিনথেটিস বলছি, অর্থাৎ মূল টারবাইনটা কোনটা সেইটা কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখানে কিনা আমাদের এই এটিপিটা তৈরি হচ্ছে, কারণ এটিপি প্রোডাকশনটা আমাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট। তাহলে আমরা এখানে পরের জায়গাটিতে চলে আসছি। পরের জায়গাটিও আমাদের এই প্রসেসটাকে ব্যাখ্যা করা হয়েছে ডিটেল ফর্মে। যেমন আমরা বলেছিলাম যে FADH2 বা NADH2, এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি, দেখো NAD প্লাসকে ছেড়ে দিচ্ছে আর প্রোটনগুলোকে, তাহলে এইটা হলো আমাদের কাছে আউটার মেমব্রেন, এইটা হলো আউটার মেমব্রেন, আর এইটা হলো আমাদের কাছে ইনার মেমব্রেন। তাহলে এই আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মাঝে এরা শুধু কি করছে, এই প্রোটনগুলোকে অর্থাৎ প্লাসগুলোকে সব পৌঁছে দিচ্ছে। ফলে এই দিকে যে ম্যাট্রিক্স পার্টটা রয়েছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু প্রোটনগুলো অর্থাৎ প্লাসগুলো কমে যাচ্ছে, এখানে প্লাস বেড়ে যাচ্ছে, ফলে তীব্র গতিতে এগুলো ফিরতে চাইবে। তার ফলে কি হবে, যে টারবাইন, এখানে যে টারবাইনটা রয়েছে এই টারবাইনটা ঘুরবে আর আমাদের এডিপি থেকে এটিপি তৈরি হবে। এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি। এইখানে মাঝখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে জল তৈরি করছে। এই জল তৈরি হওয়ার যে প্রসেসটা আমরা এটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলে থাকি টার্মিনাল অক্সিডেশন। এই টার্মিনাল অক্সিডেশন, এই প্রসেসটা কোনটার মধ্যে হচ্ছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে টার্মিনাল অক্সিডেশন দেখো কোনটার মধ্যে হচ্ছে, কমপ্লেক্স 4 এর মধ্যে হয়। তাহলে কমপ্লেক্স 4 টার্মিনাল অক্সিডেশনের মাধ্যমে কি তৈরি করে, জল তৈরি করে। এইটা একটা গুরুত্ব। তাহলে এটিপি তৈরি করে কে, স্যার কমপ্লেক্স 5, আর আমাদের জল তৈরি করে কে, সেটা হলো কমপ্লেক্স 4। তাহলে এই কমপ্লেক্স 4 এর জল তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলে থাকি টার্মিনাল অক্সিডেশন, আর এটাকে আমরা এটিপি সিনথেসিস বলে থাকি। তাহলে এই দুটো জায়গা যত্ন সহকারে তোমাদের মনে রাখার দরকার রয়েছে। নেক্সট আমরা ওই পার্টটিকে বিভিন্ন ফরম্যাটে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, টারবাইন কিভাবে কাজ করছে, টার্মিনাল অক্সিডেশন কিভাবে কাজ হচ্ছে, এগুলোকে অতিরিক্ত আগ্রহীদের জন্য তোমাদের কাছে তুলে ধরা রয়েছে। খেয়াল রাখতে হবে যে এইখানে আমরা পুরো ক্রেবস সাইকেলের মাধ্যমে কোথায় কোথায় এটিপি এনএডিপিএস তৈরি হয় তা কিন্তু অলরেডি আমরা ব্যাখ্যা করে এসেছি, তাই ওরিয়েন্ট হওয়ার কিছু নেই। কেমি অসমোটিক থিওরি, যেটা আমরা একটু আগে বলেছিলাম এটিপি কিভাবে তৈরি হচ্ছে, তার ক্ষেত্রে আমরা বলেছিলাম প্রোটন মোটিভ ফোর্স, কোন বিজ্ঞানী করেছিলেন, পিটার মিচকেল, তিনি কিন্তু এটিকে তুলে ধরেছিলেন। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো পিটার মিচকেল তিনি কিন্তু বলেছিলেন এটিপি কিভাবে তৈরি হয়। তাহলে সেখানে আমরা জেনেছিলাম কেমি অসমোটিক থিওরি। কেমি অসমোটিক থিওরিতে কি বলা হয়েছিল, যে আমাদের দুটো মাইটোকন্ড্রিয়ার পর্দার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটন জমে যায়, সেটাকে ম্যাট্রিক্সের সঙ্গে ইকুয়ালাইজ করতে গিয়ে যে তীব্র গতিতে প্রোটনগুলো আমাদের ম্যাট্রিক্সের মধ্যে প্রবেশ করে, সেই সময় যে শক্তি থাকে সেই শক্তিকে কাজে লাগিয়ে এডিপি থেকে এটিপি তৈরি হয়। তাহলে আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোর সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো আমাদের দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ইজ ইমপারমেবল টু প্রোটন, দ্যাট ইজ H+ আয়ন। তাহলে পিটার মিচকেলের যে কেমি অসমোটিক থিওরি, তিনি সেখানে কি ব্যাখ্যা করেছিলেন, যে ইনার মেমব্রেন যেটা রয়েছে, এই ইনার মেমব্রেনটা মুখ্যত প্রোটিনের জন্য অর্থাৎ প্রোটনের জন্য কিন্তু ইমপারমিয়েবল। তাহলে এখানে আমরা এইভাবে আমাদের যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোর ক্ষেত্রে কোনটা কোন ধরনের কাজ করছে সেই পার্টটাকে এখানে তোমাদের সাথে শেয়ার করেছি। নেক্সট আমরা টোটাল এই যে ছোট ছোট ওয়ান লাইনার ইনফরমেশন আমরা পাচ্ছি, সেটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। রেসপিরেটরি এনজাইম কোথায় রয়েছে, সেটা হলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে। তারপরে এটিপি প্রডিউস হচ্ছে কোথায়, সেখানে আমাদের কতগুলো, তাহলে হোয়াট মলিকুলস অফ এটিপি আর প্রডিউসড ফ্রম গ্লুকোজ বাই এরোবিক রেসপিরেশন, সেটা হলো 30টা। হোয়াট মলিকুলস অফ এটিপিস আর গেইনড ফ্রম এনারোবিক রেসপিরেশন, তাহলে এরোবিক রেসপিরেশন সেটা হলো আমাদের 36 বা 38। এই জায়গাগুলো আমরা বলছি। এরপরে আমাদের কাছে পরের জায়গাটিতে রয়েছে সায়ানাইড and azides are highly toxic to aerobic cells because, তার মানে কোনো একটা সেলের ক্ষেত্রে আমরা সায়ানাইড বলে দিই যে সায়ানাইড একটা মারাত্মক বিষ, খেলেই লোকে মারা যায়। কেন, তার কারণটা হলো সায়ানাইড কি করে, দে tightly to the iron copper center, that is the cytochrome C oxidase, therefore blocking all electron transport system। তার মানে এরা কি করে, আমাদের যে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে সাইটোক্রোম রয়েছে সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমকে ব্লক করে দেয়, ফলে কোনো ইলেকট্রন ট্রান্সপোর্ট হয় না, ফলে শক্তি উৎপাদন থেমে যায়, ফলে তৎক্ষণাৎ আমাদের মৃত্যু ঘটে। তাহলে নেক্সট আমরা পরের পার্টটিতে চলে আসছি। পরের পার্ট যেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট একটি পার্ট, সেটা হচ্ছে কমপ্লেক্স 4। এখানে টার্মিনাল অক্সিডেজ রয়েছে, যেখানে কিনা আমরা জল উৎপাদন হয়, যা অলরেডি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ তথ্য। এই টার্মিনাল অক্সিডেশন কি সেটা অলরেডি আমরা ব্যাখ্যা করে এসেছি, তাই নতুন করে আর এখানে সময় নিচ্ছি না।
বরং চলে আসি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আর কিউ বলতে রেসপিরেশনের সময় কি পরিমাণ আমাদের অক্সিজেন গৃহীত হয়েছে, কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তার রেশিও, তাকেই আমরা কিন্তু বলছি আমাদের আর কিউ। তাহলে আর কিউ বিভিন্ন খাদ্যের জন্য বিভিন্ন হয়, যেমন কার্বোহাইড্রেটের ক্ষেত্রে 1, ফ্যাটের ক্ষেত্রে 0.7, প্রোটিনের ক্ষেত্রে 0.9, অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে 1.1 এবং এনারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে ইনফিনিটি। এই বিভিন্ন খাদ্যের যে আমাদের আর কিউর মান যে ডিফারেন্ট হয়, সেই মানটাও ভালো করে আমাদের খেয়াল রাখার দরকার রয়েছে। এই জায়গাটি আমাদের এখানে দেওয়া রয়েছে, কোন খাদ্যের জন্য কেমন করে হচ্ছে ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনটা এখানে দেওয়া রয়েছে। খেয়াল রাখতে হবে এই রেসপিরেটরি কোশেন্ট বা আর কিউ মানে হলো CO2/O2, যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটার নাম কি, পরীক্ষায় ভীষণভাবে আসে, সেটা হলো গ্যাংগনস রেসপিরোমিটার, এবং বিভিন্ন খাদ্যের জন্য তার আর কিউ মান কেমন হয় সেটি খেয়াল রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, ডিউরিং রেসপিরেশন potential energy is converted into kinetic energy and respiration is an oxidation reduction process। তার মানে আমাদের এই যে রেসপিরেশন বা শ্বসন, এটিও কিন্তু সালোক সংশ্লেষের মতো জারণ বিজারণ প্রক্রিয়া। তাহলে ওভারঅল আমাদের রেসপিরেশন পার্ট থেকে যে সমস্ত এরিয়াগুলো ইম্পর্টেন্ট ছিল তা তোমাদের সাথে শেয়ার করলাম, একটা ওভারভিউ শেয়ার করলাম। তোমরা নিশ্চিতরূপে এই পার্ট থেকে যে সমস্ত প্রশ্নের পার্টগুলো পাবে সেগুলোকে আমরা একবার চটজলদি শেয়ার করে নেবো তোমাদের সাথে। দেখে নাও, দ্য আলটিমেট রেসপিরেটরি সাবস্ট্রেট ইল্ডিং ইন ম্যাক্সিমাম নাম্বার, তাহলে অফ এটিপি মলিকুলস, তাহলে আলটিমেট রেসপিরেটরি সাবস্ট্রেট ইল্ডিং ম্যাক্সিমাম নাম্বার অফ এটিপি মলিকুলস, সেটা কোনটা হবে? অবশ্যই আমাদের কাছে গ্লুকোজ। নেক্সট পরের পার্টটিতে, পরের প্রশ্নে চলে আসি, এন্ড প্রোডাক্ট অফ সাইট্রিক অ্যাসিড অ্যান্ড ক্রেব সাইকেল, তাহলে সাইট্রিক অ্যাসিড বা ক্রেব সাইকেলের এন্ড প্রোডাক্ট কি হবে? CO2 এবং H2O। পরের পার্টটিতে চলে আসি, এন্ড প্রোডাক্ট অফ ফার্মেন্টেশন, ফার্মেন্টেশনের ক্ষেত্রে এন্ড প্রোডাক্ট কি হবে? তাহলে সেটা হলো আমাদের CO2 এবং ইথানল, তাহলে এইটা হবে উত্তর। নেক্সট পরের পার্টটিতে চলে আসি, দেখো, ইনকমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ ইনটু পাইরুভিক অ্যাসিড উইথ সেভারেল ইন্টারমিডিয়েট স্টেপস ইজ নোন অ্যাজ, তার মানে গ্লুকোজ ভেঙে কিছু ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি হচ্ছে, কি সেটা? পাইরুভিক অ্যাসিড, তাহলে সেটা হলো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে গ্লুকোজ ভেঙে আমাদের পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। নেক্সট আর কিউটা কি? আর কিউ বলছে CO2 প্রডিউসড টু সাবস্ট্রেট কনজিউমড, না। তারপরে CO2 প্রডিউসড টু O2 কনজিউমড, হ্যাঁ, এইটাই হবে আমাদের কারেক্ট আনসার। কতটা CO2 প্রডিউসড হয়েছে, কতটা অক্সিজেন কনজিউমড হয়েছে, সেটাই কিন্তু আমাদের কাছে সঠিক উত্তর হবে। নেক্সট পরের পার্টটিতে দেখো, অক্সিডেটিভ ফসফোরাইলেশন অকার্স ইন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোনটার মধ্যে সম্পন্ন হয়? তাহলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া নাকি ক্লোরোপ্লাস্ট? অবশ্যই খেয়াল রাখবে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। নেক্সট দেখো, এটিপি সিনথেটেজ ইজ ফাউন্ড টু বি প্রেজেন্ট ইন, এটিপি সিনথেটেজ কোথায় দেখা যায়? চারটে অপশনের মধ্যে ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, এদের মধ্যে আমরা এটাকে দেখতে পাবো। নেক্সট দেখো, হোয়াট ইজ ফ্লোটিং রেসপিরেশন, ফ্লোটিং রেসপিরেশন কি? যখন রেসপিরেটরি সাবস্ট্রেট হবে কার্বোহাইড্রেট, সেটাকেই আমরা বলবো ফ্লোটিং রেসপিরেশন। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য রয়েছে, কমন পাথ ফর এরোবিক এবং এনারোবিক রেসপিরেশন, সবাত এবং অবাত শ্বসনের কমন পাথ কোনটা? সেটা হলো গ্লাইকোলাইসিস। নেক্সট পার্টে আমরা যাচ্ছি, আর কিউ মোর দ্যান 1 কোন খাদ্যের জন্য? সেটা হবে আমাদের কাছে অর্গানিক অ্যাসিডের জন্য। নেক্সট পরের পার্টটিতে আর আমাদের নেই, আপাতত এখানে আমরা আমাদের এই টপিক্সটাকে শেষ করলাম। তাহলে আমরা টপিক্স এবং তার MCQ শেষ করলাম। দেখা হবে পরের টপিক্স তোমাদের সাথে এই উড়ান পাঠশালায়।